सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা ধনুলগ্ন ধনুরাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আগামী 18ই সেপ্টেম্বর 2024 খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে। পার্শিয়াল লুনার এক্লিপস ধনুলগ্ন ধনুরাশির চতুর্থ এবং দশম ভাব দিয়ে মীন এবং কন্যা রাশিকে অবলম্বন করে। এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, যদিও কিছু কিছু এলাকায় আহমেদাবাদ, ইন্দোর, জয়পুর, মুম্বাই, পুনে, সুরাট, ভদোদরা, পন্ডিচেরি এইসব জায়গায় একটা ছায়াপথের এফেক্ট থাকবে। কিন্তু যেহেতু চন্দ্র অস্তমিত থাকবে, বিলো দ্য হরাইজন থাকবে, সেহেতু দৃশ্যমান নয়। ভিজিবিলিটি, দৃশ্যমান হওয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ হয় যে কোনো গ্রহণের ক্ষেত্রে। কিন্তু এই চন্দ্রগ্রহণ যেহেতু আমাদের পিতৃপক্ষের সঙ্গে কানেক্টেড, সুতরাং এর যে প্যারামিটারগুলো সেগুলো কিন্তু মাপকাঠিগুলো একটু আলাদা। দৃশ্যমান না হলেও যেহেতু এই চন্দ্র এই পূর্ণিমা তিথিতে পৃথিবীর খুব নিকটবর্তী একটা অবস্থানে থাকবে, ক্লোজেস্ট পয়েন্টে, পেরিজিতে, একটা মাদার প্ল্যানেটকে তার যে সাব প্ল্যানেটসরা বা স্যাটেলাইটরা প্রদক্ষিণ করে, সেখানে দুটো সেন্টার হয়, কারণ সেটা সার্কুলার মোশন হয় না, সেটা বৃত্তাকারে ঘোরে না, সেটা উপবৃত্তাকারে ইলিপ্টিক্যাল অরবিট হয়। তো একটা ক্লোজেস্ট সেন্টার হয়, একটা ফার্দেস্ট সেন্টার হয়। তো সূর্যকে যখন গ্রহরা আবর্তিত করে তখন একটা ক্লোজেস্ট পয়েন্ট হয় পেরিহেলন, আর একটা ফার্দেস্ট পয়েন্ট হয় অ্যাপেহেলন। আর পৃথিবীকে যখন এই চন্দ্র প্রদক্ষিণ করে তখন সেখানে এই অরবিটাল মোশনে ক্লোজেস্ট পয়েন্ট হচ্ছে পেরিজি আর ফার্দেস্ট পয়েন্ট হচ্ছে অ্যাপোজি। তো এই চন্দ্র পেরিজিতে থাকবে, ক্লোজেস্ট টু দি আর্থ এবং সুপার মুন, আর তার সঙ্গে এই আমাদের পিতৃপক্ষের সূচনা হবে। নেক্সট যে অমাবস্যাটা হবে, যেটা সর্বপিতৃ অমাবস্যা, যেটাকে আমরা সাধারণভাবে মহালয়া অমাবস্যা বলি, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সময়ও যদি কোনো গ্রহণ কোনো সময় সংগঠিত হয়, সেটা যদি দৃশ্যমান নাও হয়, তাও তার ভিজিবিলিটি ফ্যাক্টরটা কিন্তু তাকে বাইপাস করার জন্য ব্যবহৃত হয় না, কারণ এই ফেজটা একটা অন্য রকম, এর একটা স্পিরিচুয়াল এনার্জির একটা কনসিডারেশন থাকে। ধনুলগ্ন ধনুরাশি আপনাদের 4th and 10th হাউস। গৃহ সুখ, মন মানসিকতা, এডুকেশন, গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়া, এই জায়গাগুলো থেকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। বহু মানুষের গৃহ থেকে দূরে চলে যাওয়া, একটা স্থানান্তরিত হওয়া, এবং ছাত্রছাত্রীদের মনোনিবেশ বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। হাইলি ইমোশনাল, একটা হাই স্ট্রং নেচার হবে, কোনো রকম আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেবেন না। এই গ্রহণ থেকে মোটামুটি 2 মাস, 60 ডেজ একটা ক্রুশিয়াল টাইম থাকে। এই গ্রহণে আপনাদের দশম ভাবেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা প্রভাব থাকছে, রবি এবং কেতু। জন্মছক যদি সাপোর্ট করে, এই গ্রহণ কিন্তু আপনাদের বিশেষ করে কর্মোন্নতি প্রদান করতে পারে, কারণ এই দশমভাবে আপনাদের বৃহস্পতি এবং মঙ্গল দুজনেরই দৃষ্টি আছে। তো দিস এক্লিপস আপনাদের প্রফেশনাল দিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। সাপোর্ট থাকলে জন্মছকের, এটা আপনাকে বিশেষভাবে কিন্তু কর্মজীবনে একটা ভাগ্যোন্নতির সূচক হতে পারে। কিন্তু পার্সোনাল লাইফে, মেন্টাল স্টেটে আপনাদের একটা বিশেষ রকম আপহিভাল, ডিপ্রেশন, সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা। আকস্মিকভাবে বাবা মার কিছু স্বাস্থ্যহানি এবং হেলথ রিলেটেড ক্রিটিক্যাল পজিশন হতে পারে। ভালো কর্ম পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে। হিউজ আকস্মিক আর্থিক উন্নতি, যারা স্টক মার্কেটে আছেন, যারা ফটকা নিয়ে ডিল করেন, স্পেকুলেশন যাদের প্রোফাইলের মধ্যে আছে, আপনারা কিন্তু এই একটা আকস্মিক আনএক্সপেক্টেড ইনকাম, যাদের
উত্তরাধিকার সূত্রে কিছু মামলা মোকদ্দমা, কিছু আয়, কিছু প্রাপ্তির জায়গা অনেক দিন ধরে হেল্ড আপ হয়ে আছে, আপনারাও কিন্তু বিশেষভাবে সেখানে উপকৃত হবেন। তো এই জায়গাটাও আপনাদের একটা বিশেষ জায়গা, এবং যা কিছু নেগেটিভিটি অসুবিধে সেটাকে ট্যাকল করা, যা কিছু পজিটিভিটি সেটাকে হ্যান্ডেল করার জন্য এই যে 16টা দিন, এটা আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যে এক্সিস্টেন্স, যে অস্তিত্ব, সেটা আমাদের অব্লিগেশন, ঋণের উপর ভিত্তি করে, দেব ঋণ, পিতৃঋণ, ভূমি ঋণ ইত্যাদি ইত্যাদি। তো এই ঋণ শোধ করাটা, ঋণানুবন্ধনের জন্য আমাদের জন্ম, আর ঋণ শোধ করাটা হচ্ছে আমাদের বিশেষ কর্তব্য, এবং ঋণ থেকে মুক্তি হলে তবেই কিন্তু মোক্ষ লাভ। তো যা কিছু আমরা বার্থরাইট বলে মনে করি, সমস্ত অধিকার কিন্তু অর্জন করতে হয়। আমাদের অজ্ঞানতার কারণে, মানসিক বিক্ষিপ্ততার কারণে আমরা অনেক ভুলভাল চিন্তাভাবনা করি। তো এই ঋণানুবন্ধন, এই যে অব্লিগেশন, এই ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা বিশেষ সময় হচ্ছে এই 16টা দিন। রবি কন্যা রাশিতে প্রবেশ করার পর এই যে পিতৃপক্ষর যে টাইমটা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের জীবনে আমরা দেখি বহু ফ্যামিলিতে, বহু পরিবারে অনেক অকাল মৃত্যু, সুইসাইড, বিবাহ কিছুতেই টেকে না, হ্যাট্রিক হয়ে গেল বিবাহতে, সন্তান কিছুতেই বেঁচে থাকে না, অনেক মিসক্যারেজেস হয়ে যায়। ডাক্তার বলছে কোনো সমস্যা নেই, না হাজব্যান্ডের সমস্যা, না ওয়াইফের সমস্যা, অথচ কনসিভ করছে না, কনসিভ করলে সে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। একাধিক লস, যাই বিজনেস করুন না কেন, যেখানেই হাত দিন না কেন লস, প্রচুর মামলা মোকদ্দমা, কিছুতেই ভেবে পাওয়া যাচ্ছে না যে কি, হোয়াট ইজ দ্য প্রবলেম। বাস্তু সংস্কার করেও দেখা যাচ্ছে যে সলিউশন হচ্ছে না। সেক্ষেত্রে জানবেন যে বিশেষভাবে পিতৃদোষের একটা সমস্যা আছে। এই যে কঠিন জটিল সমস্যাগুলো, এইগুলো আমাদের বিশেষভাবে এই 16টা দিন ট্যাকেল করার সময়। আপনার জীবনে আপনি যদি এটা ফেস নাও করে থাকেন, আগামী দিন কিন্তু ফেস করতে হতেই পারে। সুতরাং এই জন্য এই তর্পণ, এই মহালয়ার তর্পণ এত গুরুত্বপূর্ণ। এই সময়, এই যে 7 সেপ্টেম্বর থেকে শুরু হলো গণেশ চতুর্থীর পর্ব, অনন্ত চতুর্দশীতে গিয়ে পিতৃলোকের যে দ্বার, যে পোর্টাল, যে গেটওয়ে, সেটা খুলে যায়, এবং পূর্বপুরুষরা পিতৃলোক থেকে পৃথিবীতে অবতরণ করেন, ওই সেই বক্রগতির গ্রহর মতো পৃথিবীর কাছে আসা। পিতৃলোক মোটামুটি আমাদের পৃথিবী আর গ্রহদের অবস্থানের মধ্যবর্তী অন্তরিক্ষতে যে এলাকা, সেটাকে অনেক ক্ষেত্রে পিতৃলোক বলা হচ্ছে। আমি চেষ্টা করব পিতৃলোক নিয়ে একটা কসমোলজি নিয়ে একটা আলাদা আপনাদের জন্য ভিডিও উপস্থাপনা করার। তো এই অনন্ত চতুর্দশীতে যে পিতৃলোকের দরজাটা খুলে যায়, গেটওয়েটা, তখন পূর্বপুরুষরা পৃথিবীতে অবতরণ হন তাদের সূক্ষ্ম শরীরে, লিঙ্গ শরীরে, কারণ অন্নময় কোষ, স্থূল শরীর অলরেডি তাদের মৃত্যুর সময় দাহ হয়ে গেছে। তো এই পূর্বপুরুষরা কেন আসেন, তাদের আসার কারণ কি? কারণ তারা আমাদের কাছে কিছু এক্সপেকটেশন রাখেন, কিছু প্রত্যাশা রাখেন। কি প্রত্যাশা? না আমরা কিছু ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে তাদের সহায়তা করব। কেন তাদের সহায়তা প্রয়োজন? কারণ তারা তাদের পুণ্য ফলের অভাবে এবং প্রচুর একাধিক অতৃপ্ত কামনা বাসনার কারণে তারা ভারাক্রান্ত হয়ে পিতৃলোকে আবদ্ধ থাকে, ঊর্ধ্বলোকে ঊর্ধ্বগামী হতে পারেন না। আমরা যে দেহধারী আত্মা, আমরা যেহেতু মনুষ্য জনিতে, শ্রেষ্ঠ জনিতে আছি, আমাদের কর্মের অধিকার আছে, আমরা জপ, ধ্যান, স্তব, স্তুতি করে এই 16টা দিন একটা ঊর্জা, একটা এনার্জি জেনারেট করতে পারি। যে ঊর্জা, যে এনার্জি জেনারেট করে আমরা মহাবিষ্ণুর কাছে, ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে সেই এনার্জি, সেই ঊর্জাকে আমাদের পূর্বপুরুষদের প্রদান করে তাদের আমরা ঊর্ধ্বগতি প্রাপ্ত হওয়ার জন্য, পিতৃলোক থেকে মুক্ত হয়ে বাইরে যাওয়ার জন্য, ঊর্ধ্ব লোকে গমন করার জন্য আমরা তাদের মোমেন্টাম, এসকেপ ভেলোসিটি প্রদান করতে পারি। সেই কারণে তারা পৃথ্বীলোকে অবতরণ করেন লিঙ্গ শরীরে, সূক্ষ্ম শরীরে। এবং তার বিনিময়ে আমরা কি তাদের কাছ থেকে পেতে পারি?
তারা প্রচুর প্রচুর আমাদের আশীর্বাদ করেন, আমাদের ব্লেসিংস দেন, কৃপা বর্ষণ করেন, যাতে আমরা তাদেরই কৃতকর্মের ফলে যে নানান রকম পিতৃদোষের কারণে আটকে থাকি, আবদ্ধ থাকি, জর্জরিত থাকি, সেখান থেকে যাতে আমরা মুক্তি লাভ করি। এটা একটা মিউচুয়াল এক্সচেঞ্জ প্রোগ্রাম। এটা নিয়ে বিশেষভাবে গরুড় পুরাণে বলা আছে। তো আমরা এই সময়টাকে বিশেষভাবে ইউটিলাইজ করব, যাতে আমাদের জীবনের অনেক জটিলতা আমরা ওভারকাম করতে পারি। প্রথমেই আমরা গ্রহণের দিন থেকে শুরু করব। গ্রহণের টাইমিং নিয়ে আমার 30শে আগস্ট জেনারেল একটা ভিডিও দেওয়া আছে, সেখানে সমস্ত ডিটেলসগুলো জেনে নেবেন। প্রথমেই আমরা যে মন্ত্রটা ব্যবহার করব সেটা হলো ওম অধভূতায় বিদ্মহে সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াৎ। ওম অধভূতায় বিদ্মহে সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াৎ। এই মন্ত্র 11 বার ব্রহ্মতালুতে, যেখানে আমাদের সহস্রার চক্র দেবাদিদেব মহাদেব অবস্থান করে আছেন, এবং 11 বার শরীরের পিছনের অংশে, যেখানে আমাদের টেল বোন এরিয়া, মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, যেখানে মা কুণ্ডলিনীর অবস্থান, সেখানে 11 বার। এটা গ্রহণের যে সময়টা দেওয়া আছে সেই সময়ের মধ্যে করলে সবচেয়ে ভালো। আর যদি একান্ত না পারেন তাহলে সারাদিনে যে কোনো সময় ব্রহ্মতালুতে এবং সহস্রারে এবং মূলাধারে মিনিমাম 3 বার করে তো করবেন। এবার আপনাদের যেরকম কার কীরকম সময়ের অ্যাভেলেবিলিটি সেটা ডিপেন্ড করবে। এছাড়া পিতৃদোষ নিবারণ মন্ত্র ওম পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী তন্নো পিতৃ প্রচোদয়াৎ। ওম পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী তন্নো পিতৃ প্রচোদয়াৎ। এই মন্ত্র 11, 21, 54, 108 বার, যার যেরকম সম্ভব। এই মন্ত্র আপনাদের সম্ভব হলে, যদি কাছাকাছি থাকে অশ্বত্থ গাছ, তার গোড়ায় গিয়ে জল দান করে, তিলযুক্ত জল, সাদা এবং কালো তিল দুটোই, দুরকম রঙের তিলযুক্ত জল দিয়ে আপনারা পূর্বপুরুষদের জল প্রদান করতে পারেন। জলটা আপনারা তামা বা পেতল বা মাটির পাত্রে নিয়ে যাবেন এবং জলটা দান করার সময় এইভাবে হাতে নিয়ে জলটা দান করবেন। এই তর্জনী আর অঙ্গুষ্ঠ, ইন্ডেক্স আর থাম্বের মাঝখান দিয়ে পূর্বপুরুষদের জল দান করা হয়। এটা আপনারা যতবার সম্ভব 11, 7, 21 যতবার সম্ভব করবেন। যাদের বাবা মা জীবিত আছেন বা যে কোনো একজন বাবা মা জীবিত আছেন, আপনারা ফিজিক্যালি জলটা, তিলটা নেবেন না, সেটা মনে মনে কল্পনা করে প্রদান করবেন, দান করবেন। আর এই 18ই সেপ্টেম্বর থেকে 2 অক্টোবরের মধ্যে যে কটা দিন আপনাদের সম্ভব অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে মন্ত্রটা জপ করা এবং জলদান করা, সে কটা দিন করবেন। সেটা একদিন হলেও সেটা অতি উত্তম, কারণ অশ্বত্থ গাছ মহাবিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবদ্গীতায় বলেইছেন যে গাছেদের মধ্যে আমি হলাম অশ্বত্থ গাছ। এছাড়া পিতৃগায়ত্রী মন্ত্র ওং দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নমঃ স্বাহাयै স্বাধ্যাयै নিত্যমেব নমো নমঃ। ওং দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নমঃ স্বাহাयै স্বাধ্যাयै নিত্যমেব নমো নমঃ। এই মন্ত্র প্রতিদিন 18 সেপ্টেম্বর থেকে শুরু করে 2 অক্টোবর 3, 7, 11, 21, 54, 108 যার যতটা সম্ভব সেটা করবেন। সম্ভব হলে সঙ্গে তিল জল প্রদান করবেন। বাড়িতে আসন পেতে একটা প্রদীপ জেলে দক্ষিণ দিকে মুখ করে বসবেন, যদি বাইরে গিয়ে করা সম্ভব না হয়। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো ফেজটা, পূর্বপুরুষের যে সময়টা পিতৃপক্ষ, এই সময়ে যে ইম্পর্টেন্ট ফেজ, তার জন্য আপনাদের যে রাশি লগ্ন, তার নক্ষত্র যদি আপনারা জানেন, তাহলে নক্ষত্র অনুযায়ী বিষ্ণু সহস্রনামের বিশেষ কিছু শ্লোক পাঠ। তা ধনুলগ্ন, ধনুরাশি, আপনার যদি মূলা নক্ষত্রতে লগ্ন বা চন্দ্র থাকে, তাহলে আপনি বিষ্ণু সহস্রনামের 73 থেকে 76 নম্বর শ্লোকটা পাঠ করবেন। যদি আপনার পূর্বশারা নক্ষত্রতে লগ্ন বা চন্দ্র থাকে, তাহলে আপনারা 77 থেকে 80 নম্বর শ্লোক পাঠ করবেন।
যদি আপনার উত্তরাষাঢ়া নক্ষত্র হয় তাহলে আপনারা 81 থেকে 84 নম্বর শ্লোক পাঠ করবেন। রাশি নক্ষত্র বা লগ্ন নক্ষত্র যদি একদম কিছুই জানা না থাকে তাহলে ধনুলগ্ন ধনুরাশি সোজা 73 নম্বর শ্লোক থেকে 84 নম্বর শ্লোক, 73 থেকে 84 নম্বর শ্লোক বিষ্ণু সহস্রনামের প্রতিদিন পাঠ করবেন। 3 বার হলো, 7 বার হলো, 11 বার, 21 বার, যার যেরকম সময়। এবং এটা ছাড়া প্রতিদিন পুরো বিষ্ণু সহস্র নামটা শুনবেন। আইডিয়ালি প্রেফারেবলি MS শুভালক্ষ্মীর কণ্ঠে। আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসেও পাবেন, iOS অ্যাপসেও পাবেন, ইউটিউবে তো পাবেনই। রাতে শোয়ার সময় চালিয়ে দিয়ে শুয়ে পড়বেন, ঘুমিয়ে পড়বেন, দারুণ ঘুম হবে। নার্ভাস সিস্টেম পুরো স্ট্রেস ফ্রি, টক্সিক ফ্রি হয়ে যাবে এবং ভাইব্রেটরি ফ্রিকোয়েন্সিটা একেবারে পুরো সিস্টেমের মধ্যে প্রবেশ করে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া শ্রীমদ্ ভাগবতের গজেন্দ্রমুখ স্তোত্র, হনুমান চালিসা, ভগবান শ্রী দত্তাত্রেয়ার নাম আর শ্রীমদ্ ভগবত গীতার যে 7ম অধ্যায় 7th চ্যাপ্টার, এই সবগুলো সম্ভব হলে সবগুলো, নাহলে একটা বা দুটো বা যেদিন যেরকম যা পারমিউটেশন কম্বিনেশনে আপনাদের সুবিধা হয়, প্রতিদিন 18ই সেপ্টেম্বর থেকে 2nd অক্টোবর অতি অবশ্যই কিন্তু পাঠ করবেন। এই 16টা দিন আপনাদের বাড়িতে যদি কোনো অজানা অচেনা মানুষ আসে তাকে দূর করে তাড়িয়ে দেবেন না, দুর্ব্যবহার করবেন না। অবশ্যই চোর ডাকাতকে বাড়িতে ঢোকাবেন না, সেটাও ঠিক, কিন্তু মিনিমাম 1 গ্লাস জল অফার করবেন। আর পশু পাখি, একটা কাক ঢুকে গেল, চড়ুই পাখি ঢুকে গেল, পায়রা ঢুকে গেল, কুকুর ঢুকে গেল, বেড়াল ঢুকে গেল, দূর করে তাড়াবেন না। অতি অবশ্যই জানবেন কোনো না কোনো পূর্বপুরুষ অন্ন জল গ্রহণ করতে এসেছে, তাদের অবশ্যই অন্ন জল দান করবেন। বাড়ির দক্ষিণ দিকে সম্ভব হলে একটা পাত্রে জল, সাদা এবং কালো তিল মিশ্রিত জল, এবং একটা মাটির পাত্রে ভাত, একটু মিশ্রি বা চিনি দেওয়া, একটু মিষ্টি দেওয়া ভাত রেখে দেবেন প্রতিদিন, এই 18ই সেপ্টেম্বর থেকে 2nd অক্টোবর। যদি একতলা বাড়ি হয় তাহলে আপনারা নিচে রাখবেন, আর যদি ফ্ল্যাটে থাকেন 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, তাহলে ওপেন এরিয়াতে রাখবেন। আর সাউথ তো পেলে কথাই নেই। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই পদ্ধতির মাধ্যমে প্রচুর কর্মখণ্ডন হবে। আপনাদের পরিবারে যদি কোনো সুইসাইড হয়ে থাকে, অকাল মৃত্যু হয়ে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এবং সেখানে যদি বডি না পাওয়া গিয়ে থাকে, যেটা কোভিডের ক্ষেত্রে বহু পরিবারে হয়েছে, প্লাস ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্টে বডি পুড়ে যায়, জার্ড অ্যান্ড চার্ড হয়ে যায়, সেখানে শনাক্ত করা যায় না, বহু মানুষের বডি পাওয়া যায় না, সেই ক্ষেত্রে এই সময়, এই 16টা দিন এর মধ্যে নারায়ণ বলি শ্রাদ্ধ বলে একটা শ্রাদ্ধ হয়। আপনারা যে কোনো ঠাকুরমশাইয়ের সঙ্গে কনসাল্ট করে এই শ্রাদ্ধটা করতে পারেন, তাতে বিশেষভাবে পূর্বপুরুষদের একটা আত্মার শান্তি হয়। জন্মছকে কালসর্প যোগ যদি থাকে সেক্ষেত্রে আপনারা নাগ বলি শ্রাদ্ধ এই সময় করতে পারেন। আর যদি কোনো তীর্থস্থানে এই সময় যান, কাশী বা পুষ্কর বা গয়া, তাহলে অবশ্যই ত্রিপিণ্ডি শ্রাদ্ধটা করাবেন। মোটামুটি এই সমস্ত যা কিছু আমাদের শাস্ত্রে বলা আছে, বেসিক্যালি মৃত্যু এবং মৃত্যুর পর যা কিছু প্রসেস, পদ্ধতি, প্রক্রিয়া, সব কিছু ইন ডিটেল গরুড় পুরাণে বলা আছে। আপনারা প্রয়োজন হলে একটা অ্যাব্রিজড ভার্সন কিনে পড়তেও পারেন, বা আপনারা এতেও দেখতে পারেন, ইন্টারনেটেও পাবেন। তো ধনুলগ্ন ধনুরাশি, আপনাদের এই যে গ্রহণ, এটা আপনাদের দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্র, 4th and 10th, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং জীবনে একটা আমূল পরিবর্তন করার জায়গা। 4th হাউসে রাহু অবস্থান করে আছে, প্লেস চেঞ্জ, গৃহ, মন, বাহন, এই সমস্ত কিছুকে কিন্তু এফেক্ট করবে। একটা আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা। খণ্ডগ্রাস, চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয়, এইসব ভেবে কিন্তু জিনিসটাকে হালকাভাবে কিন্তু একেবারেই নেবেন না, কারণ এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই পূর্ণিমা এবং তার পরের অমাবস্যা, এই দুটো অত্যন্ত ফলদায়ী। তো এইটা আপনারা করুন, ডেফিনেটলি আপনারা রেজাল্ট পাবেন, বহু সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনাদের ধনুলগ্ন ধনুরাশি, সামনের বছর ধনুরাশির ঢাইয়া শুরু হবে, 4th শনি, কণ্টক শনি,
ইটস এ টাফ টাইম। এই বছরের এই পিতৃপক্ষকে যদি আপনারা সদ্ব্যবহার করেন, ডেফিনেটলি আসন্ন ঢাইয়ার যে প্রকোপ, যে তীব্রতা, যে ইন্টেন্সিটি, সেটা আপনাদের অনেকটা কমে যাবে এবং আপনারা প্রচুর ডিফিকাল্টি থেকে রিলিফ পাবেন। আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ ষষ্ঠে অবস্থান করে আছে, পজিশনটা ভালো নয়। তো এই বৃহস্পতির ষষ্ঠে অবস্থানের কারণেও যে সমস্ত ডিফিকাল্টিজ আর স্লো মোশনে মোটামুটি ধীর মন্থর গতিতে জীবন চলছে, সেই জায়গাতেও কিন্তু আপনারা উপকৃত হবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।